সকাল ৯টা নিউজে সবাইকে আমন্ত্রণ। সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ। ইসরায়েলের জেরুজালেম শহরে রকেট হামলা চালিয়েছে ইরান। এছাড়া পশ্চিম জেরুজালেমে ধারাবাহিক বড় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে তারা ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। এক বিবৃতিতে ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে কিছুক্ষণ আগে ইরান থেকে ইসরায়েলের ভূখণ্ডের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়া শনাক্ত করা হয়েছে। হুমকি রোধে প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার একজন সংবাদদাতা জানিয়েছেন একটি ইরানি রকেট সরাসরি জেরুজালেম শহরে আঘাত এনেছে। এই অবস্থায় জনগণকে শেল্টারে বা আশ্রয় থাকার অনুরোধ জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সামরিক হামলায় ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ নিহত হয়েছেন বলে দাবি করেছে ইরানের ILNA সংবাদ মাধ্যম। প্রতিবেদনে বলা হয় তেহরানে তার বাসভবনে চালানো এক বিমান হামলায় ৬৯ বয়সী আহমাদিনেজাদ ও তার দেহরক্ষী নিহত হন। তবে এই বিষয়ে এখনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি। আহমাদিনেজাদ ২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। তার শাসনামলের শুরুতে তিনি শিয়া ধর্মীয় নেতৃত্ব, কট্টরপন্থী ও পার্লামেন্টের রক্ষণশীলদের সমর্থন পেয়েছিলেন। তবে মেয়াদের শেষ দিকে তার নীতি নির্ধারণ নিয়ে প্রশ্ন ওঠে। বিশেষ করে তার পারমাণবিক নীতির কারণে ইরানের উপর একাধিক আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়। ফলে দেশটি অর্থনৈতিক সংকটে পড়ে। ইসরায়েল বিরোধী কঠোর অবস্থানের জন্য তিনি পরিচিত ছিলেন। তার শাসনামলে ইসরায়েলের বিরুদ্ধে সামরিক হুমকির জেরে আন্তর্জাতিক অঙ্গনে ইরান ব্যাপকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে। তবে সময়ের সঙ্গে সঙ্গে তার সমর্থকরা দূরে সরে যান এবং মেয়াদের শেষ দিকে কট্টরপন্থীদের কাছেও তিনি বিতর্কিত ব্যক্তিত্বে পরিণত হন। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান সর্বোচ্চ ৪ সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে। ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেলকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। ট্রাম্প বলেন, এটি সবসময় ৪ সপ্তাহের একটি প্রক্রিয়া হিসেবে পরিকল্পিত ছিল। আমরা ধারণা করেছিলাম এটি প্রায় ৪ সপ্তাহ বা তার কাছাকাছি সময় লাগবে। তিনি আরও উল্লেখ করেন, ইরান একটি বড় ও শক্তিশালী দেশ হওয়ায় অভিযান সম্পন্ন করতে এই সময় প্রয়োজন হতে পারে। তবে ৪ সপ্তাহের কম সময়েও শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে বলে তিনি জানান। সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, ইরানের সঙ্গে ভবিষ্যতে আলোচনার বিষয়ে তিনি এখনও উন্মুক্ত আছেন। তবে সেই আলোচনা শিগগির শুরু হবে কিনা সে বিষয়ে নির্দিষ্ট কিছু জানাননি। ট্রাম্প বলেন, আমি জানি না তারা কথা বলতে চায়, কিন্তু আমি বলেছি তোমাদের গত সপ্তাহে কথা বলা উচিত ছিল, এই সপ্তাহে নয়। The United States and its partners have launched Operation Epic Fury. অন্যদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে ইরানের বিরুদ্ধে যুদ্ধে পরোক্ষভাবে যুক্ত হয়েছে যুক্তরাজ্য। দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন তারা ইরানের মিসাইল ব্যবস্থায় হামলা চালাতে তাদের ঘাঁটি ব্যবহার করতে যুক্তরাষ্ট্রকে অনুমতি দিয়েছেন। সোমবার এই ব্যাপারে একটি ভিডিও বার্তা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। তিনি অবশ্য জানিয়েছেন যুদ্ধে প্রত্যক্ষ অর্থাৎ সরাসরি যুক্ত হবেন না তারা। স্টারমার বলেছেন, আমাদের উপসাগরীয় অঞ্চলের বন্ধু রাষ্ট্রগুলো তাদের রক্ষায় আমাদের আরও জোরালো ভূমিকা রাখতে অনুরোধ করেছে। আমাদের ব্রিটিশ যুদ্ধবিমানগুলো বর্তমানে আকাশপথে যৌথ প্রতিরক্ষা অভিযানে অংশ নিচ্ছে এবং তারা ইতিমধ্যে ইরানের ছোড়া বেশ কিছু হামলা সফলভাবে রুখে দিয়েছে। তবে এই হুমকি পুরোপুরি বন্ধ করার একমাত্র পথ হলো মিসাইলগুলোকে সেগুলোর উৎসস্থলে ধ্বংস করে দেয়া, অর্থাৎ ইরানের যে গুদামে এগুলো রাখা আছে বা যে লঞ্চার দিয়ে এগুলো ছোড়া হয় সেগুলো গুড়িয়ে দেয়া। যুক্তরাষ্ট্র নির্দিষ্ট এবং সীমিত প্রতিরক্ষার স্বার্থে ব্রিটিশ ঘাঁটিগুলো ব্যবহারের অনুমতি চেয়েছে। আমরা তাদের এই অনুরোধ গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো বৃহৎ পরিসরে অনুষ্ঠিত হল গণ ইফতার মাহফিল। রোববার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে ছাত্রদের এবং শহীদ মিনার প্রাঙ্গণে ছাত্রীদের জন্য পৃথকভাবে এই আয়োজন করা হয়। ইফতার মাহফিলে মুসলিম শিক্ষার্থীদের পাশাপাশি ভিন্ন ধর্মাবলম্বী শিক্ষার্থীদেরও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। গণ ইফতার আয়োজনে শুধুমাত্র মুসলিম শিক্ষার্থী নয়, সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের জন্য আলাদাভাবে ইফতারের ব্যবস্থা রাখা হয়। এই ইফতার মাহফিলে 18,000-এর বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করে। ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, সনাতন ধর্মাবলম্বী সহ বিভিন্ন বিভাগের 18,000-এর বেশি শিক্ষার্থী একসঙ্গে ইফতারে অংশ নিয়েছেন। এটি সত্যি অনন্য ও প্রশংসনীয় উদ্যোগ। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।
গেটে কি টোকেন ছাড়া ঢুকাচ্ছেন আপনারা? এই যে ছেলেদের গেটের কি অবস্থা? এই তোফা ভাই, লক্ষ্মীপুর ১ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম বলেছেন, রামগঞ্জের সবচাইতে প্রভাবশালী হলাম আমি। আমার প্রভাবে কেউ যদি প্রভাবিত হয় সেটা আমি দেখব, কিন্তু কোনো প্রভাবশালী নাম দিয়ে, কোনো রাঘব বোয়ালের নাম দিয়ে কারো পরিচিত হোক সেটা আমি কোনো অবস্থাতেই চাই না। রোববার রামগঞ্জ পৌরসভার প্রশাসকের সহায়তা কমিটির সদস্য, কর্মকর্তা, কর্মচারী ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রামগঞ্জের সবচেয়ে প্রভাবশালী হলাম আমি। আমার প্রভাবে যদি কেউ প্রভাবিত হয় সেটা আমি দেখব, কিন্তু কোনো প্রভাবশালী নাম দিয়ে, তারপরে কোনো রাঘব বলার নাম দিয়ে রামগঞ্জে কারো পরিচিত হোক সেটা আমি কোনো অবস্থায় চাই না। আমি জানি যে সেখানে যানবাহনের একটা সংকট আছে। আমি খুব দ্রুততার সাথে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় অথবা সচিব মহোদয়ের সাথে কথা বলে আমি সেখানে যানবাহন বৃদ্ধি করার খুব চেষ্টা করব। এখন সীমিত যে যানবাহনটা আছে এটা নিয়ে আপনারা মাটি কাটার যে দুর্বৃত্তরা জড়িত, দুর্বৃত্তকে দেখে চিহ্নিত করবেন এবং তাদেরকে আইনের আওতায় আনবেন। আমি ছাড়া আমার কোনো নেতা কর্মী এই ব্যাপারে ন্যূনতম কোনো তদবির করবে না। যদি করে আমাকে অবহিত করবেন, সেই নেতা কর্মীকে অপ্রাসঙ্গিক করে রামগঞ্জ ত্যাগ করার ব্যবস্থা ইনশাল্লাহ আমি নেব। সেখানে সন্ধ্যার পর থেকে স্কুলে কোনো ছাত্র যেন অপ্রয়োজনে বাড়ির বাইরে না থাকে সারা রামগঞ্জ, সেটা আপনারা দেখবেন। এবং পৌরসভা তো নয়, এবং বিভিন্ন জায়গায় যেন এই ছাত্ররা যেন আড্ডা মারতে না পারে সেই ব্যাপারে আপনারা দেখবেন। খুলনা সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু। রোববার কেসিসির নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি দায়িত্ব গ্রহণ করেন। এ সময় নজরুল ইসলাম মঞ্জু বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান কেসিসির প্রশাসক হিসেবে দায়িত্ব দিয়েছেন। তিনি মানুষের কাছে থেকে সমস্যা শুনে মানুষের জন্য কাজ করার নির্দেশনা দিয়েছেন। চাঁদাবাজহীন, মাদকহীন এবং একটি পরিকল্পিত নগরী গড়ে তোলাই থাকবে আমাদের মূল লক্ষ্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার ও বিদায়ী প্রশাসক মুক্তার আহমেদ এবং কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজীব আহমেদ। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন বেলা 11টা নিউজ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com, ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।